আসসালামু আলাইকুম বিজ্ঞানী শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে আপনাদের রসায়নটাকে সহজ করে দেওয়ার জন্য। আর রসায়ন প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। অনেকগুলো বিষয় আছে এখানে নিয়ে আলোচনা করার, অনেকগুলো টপিক থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল পার্ট প্রশ্ন এগুলো নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরমাণু মডেল, এবং পরমাণু মডেল সম্পর্কিত ব্যাখ্যা কিন্তু আমরা এসএসসি লেভেলেও পাইছি। অর্থাৎ এসএসসি লেভেলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এই ধরনের পরমাণু মডেলগুলো আমরা আলোচনা করেছি। এই রাদারফোর্ডের পরমাণু মডেল বা যে বোরের পরমাণু মডেল, এর পাশাপাশি আমরা নতুন একটা পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। ধারাবাহিকভাবে আমাদের এই পরমাণু মডেলের আলোচনায় আসব। তো শুরুতেই যদি আমরা কথা বলি, সালটা ছিল হচ্ছে খ্রিস্টপূর্ব 400 অব্দে। বিজ্ঞানী ডেমোক্রিটাস তার এই পরমাণু সম্পর্কিত কথায় বলেন যে একটা পরমাণুকে কখনোই ভাগ করা যায় না, এবং তিনি এই পরমাণুকে গ্রিক বা ল্যাটিন শব্দে নাম দেন হচ্ছে অ্যাটমস, যেখানে আমরা এ শব্দের অর্থ, এই যে এই শব্দের অর্থ হচ্ছে না, এবং টমস শব্দের অর্থ হচ্ছে বিভাজ্য। অর্থাৎ না বিভাজ্য মানে হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাগ করা যায় না। এইখানে এই এ শব্দটা কিন্তু আসলে আমরা অনেক জায়গায় পাইছি। আমরা বায়োলজির ক্ষেত্রেও যদি দেখি, অনেক সময় এই অ্যাসিলোমেট, অ্যাকারিওটা, এই ধরনের নেগেটিভ কোনো কিছু, যেখানে অ্যাসিলোমেট বলতে সিলোম না, সিলোম নাই, এরকম একটি অবস্থা। আবার বলা হচ্ছে যে অ্যাক্যারিওটা মানে হচ্ছে অকোষীয়, মানে যেগুলো নেগেটিভ সাইড বা নেগেটিভ কিছু না বোধক জিনিস, সেই না বোধক জিনিস বোঝাতে কিন্তু এই এ শব্দটা ব্যবহার করা হয়। ডেমোক্রিটাসের এই সম্পর্কিত কথা বলার পর আমাদের দুইজন মহান বিজ্ঞানী এই সম্পর্কিত আরও কথা বলেন, এবং সেটি হচ্ছে অ্যারিস্টটল এবং প্লুটো। এই অ্যারিস্টটল এবং প্লুটো বলেন যে পরমাণু যতই ক্ষুদ্র হোক তাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে ভাগ করা যায়, আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে ভাগ করা যাবে। অর্থাৎ একটা পরমাণু যতই ক্ষুদ্র হোক তাকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে ভাগ করা যায়, এটা সম্পর্কিত কথা বলেন অ্যারিস্টটল এবং প্লুটো। এবং অ্যারিস্টটল এবং প্লুটোর পর অনেক বছরের ধারাবাহিকতায় 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে এই পরমাণুর মধ্যে যে কেমিক্যাল বন্ড, এই কেমিক্যাল বন্ড সম্পর্কিত কথা বলেন কিন্তু আমাদের 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন। এবং তিনি কিন্তু পরমাণুর 3টা পার্টিকেল, একটা পরমাণু যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত, সেই 3টা পার্টিকেল সম্পর্কিত কথাও কিন্তু বলে যান জন ডাল্টন। এবং জন ডাল্টনের ধারাবাহিকতার পর রাদারফোর্ড 1911 সালে তিনি পরমাণু মডেল এর একটি পরমাণু মডেল প্রদান করেন। তার এই পরমাণু মডেলে একটা পরমাণু কি অংশ দিয়ে গঠিত, একটা পরমাণু কিভাবে কোন নীতি মেনটেন করে কাজ করে, এই সম্পর্কিত ব্যাখ্যা কিন্তু তার এই পরমাণু মডেলে প্রদান করা হয়। এবং পরবর্তীতে দেখা যায় তার এই পরমাণু মডেলের কিছু ভুল রয়েছে। পরবর্তী থেকে এই ভুলের কারণে সীমাবদ্ধতা চলে আসে পরমাণু মডেলের। তারপরে হচ্ছে 1913 সালে আমাদের নিলস বোর, আমরা সবাই জানি যে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার পরমাণু মডেলটি প্রদান করেন, এবং তার এই পরমাণু মডেলটি বোরের পরমাণু মডেল থেকে অধিক গ্রহণযোগ্যতা পায়। এবং এই বোরের পরমাণু মডেলে কৌণিক ভরবেগ, শোষিত শক্তি, বিকিরিত শক্তি, পরমাণুর কক্ষপথ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই জন্য এই পরমাণু মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে অধিক গ্রহণযোগ্যতা পায়। ধারাবাহিকভাবে এইগুলো নিয়েও আমরা একটু ডিটেলে আলোচনা করব। এরপরে বোরের পরমাণু মডেল কিন্তু একটা পরমাণুর সব কিছু ব্যাখ্যা করতে পারেননি। একটা পরমাণুর আরও কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো কোয়ান্টাম বলবিদ্যায় প্রকাশ করা হয়, কোয়ান্টাম বলবিদ্যাতে প্রকাশ করা হয়। এবং এই কোয়ান্টাম বলবিদ্যা দেওয়া হয় হচ্ছে 1924 থেকে 1927 খ্রিস্টাব্দের মধ্যে। এই কোয়ান্টাম বলবিদ্যা উপস্থাপিত হয় 1924 থেকে 1927 খ্রিস্টাব্দে। এই কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে শ্রোডিঞ্জারের সমীকরণ আমরা দেখতে পারবো যখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। খ্রিস্টপূর্ব 400 অব্দে থাকে বিজ্ঞানীদের এই ধারাবাহিক কথাগুলো আমরা একটু কষ্ট করে মনে রাখবো, এবং যেগুলো আমাদের বইতে অলরেডি রয়েছে আমরা জানি, একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পড়লেই আমরা সেটা বুঝতে পারবো।
এবং এরই ধারাবাহিকতায় আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এরপর বোরের পরমাণু মডেল এবং এরপর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল নিয়েও আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। তো রাদারফোর্ডের পরমাণু মডেল আসলে কি সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, রাদারফোর্ড তার পরমাণু মডেলে একটা পরমাণু দেখতে কেমন, সেটা কি দেখতে উপবৃত্তাকার না বৃত্তাকার, কেমন ধরনের কথা কিন্তু তিনি বলেননি। কিন্তু আমরা যেহেতু জানি যে একটা পরমাণু আসলে দেখতে গোলাকার বা বৃত্তাকার টাইপের, যেটা বোরের পরমাণু মডেল থেকে আমরা জানি, সেইভাবে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে ব্যাপারটা হয় হচ্ছে এরকম। তাহলে একটা পরমাণু যদি বৃত্তাকার হয়, আর রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছেন যে একটা পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা, অর্থাৎ একটা পরমাণুর যদি আমি নিউক্লিয়াসকে মাঝখানে নিউক্লিয়াসকে ধরি তাহলে তার বেশিরভাগ জায়গায় ফাঁকা, এটাই রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছেন। তিনি আরও বলেছেন যে একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করবে যেটি ধনাত্মক চার্জযুক্ত, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারপাশ দিয়ে ঘুরতে থাকবে যেটি ঋণাত্মক চার্জযুক্ত। তিনি কিন্তু এই কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে তখন ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে এক ধরনের আকর্ষণ বল অনুভব করবেন, যে আকর্ষণ বলটাকে আমরা এই ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে একটা আকর্ষণ বল অনুভব করবেন, যেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ বল। কেন্দ্রমুখী আকর্ষণ বল, কেন্দ্রমুখী আকর্ষণ বল। রাদারফোর্ড তার পরমাণু মডেলে আরও কি বলেন? রাদারফোর্ড তার পরমাণু মডেলে আরও বলেন যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে তখন ঘুরতে ঘুরতে, অর্থাৎ আমি যদি চিন্তা করি এটা হচ্ছে নিউক্লিয়াসের, এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে তখন ঘুরতে ঘুরতে সে এক সময় কেন্দ্রে পতিত হবে। কি হবে? কেন্দ্রে, অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্রে এক সময় ঘুরতে ঘুরতে পতিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অর্থাৎ শক্তি শেষ হয়ে যাবে, এজন্য সে কেন্দ্রে পতিত হবে। রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের মডেলের সাথে তুলনা করেন, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমন করে পৃথিবী ঘুরতে থাকে, সূর্যকে কেন্দ্র করে যেমন করে পৃথিবী ঘুরতে থাকে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। এই কথা তিনি তার পরমাণু মডেলে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ রাদারফোর্ডের এই পরমাণু মডেলের ব্যাখ্যাগুলো, যেগুলো একটা পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কেন্দ্রমুখী আকর্ষণ বল, ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে, সৌরজগতের সাথে তুলনা, এই ধরনের ব্যাখ্যা প্রদানের পর এই ব্যাখ্যাতে কিছু ত্রুটি বা ভুল রয়েছে, এবং সেই ত্রুটি বা ভুলের জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা চলে আসে, এবং সেই সীমাবদ্ধতার মধ্যে উল্লেখযোগ্য দুটি সীমাবদ্ধতা হচ্ছে সৌরজগতের মডেল। অর্থাৎ সৌরজগতের মডেলের সাথে তিনি বলেন সূর্য হচ্ছে স্বাভাবিকভাবেই চার্জহীন, পৃথিবী চার্জহীন, কিন্তু ইলেকট্রন চার্জযুক্ত, নিউক্লিয়াস চার্জযুক্ত। চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সম্ভব হয় না, সেই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আসে। এটা আর একটা সীমাবদ্ধতা যেটা, সেটি হচ্ছে যে একটা পরমাণুর ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে যদি সে কেন্দ্রে পতিতই হয়ে যায় তাহলে ইলেকট্রনের তো কোনো অস্তিত্বই থাকবে না, কারণ ইলেকট্রন শেষ হয়ে যাবে। যদি ইলেকট্রন শেষ হয়ে যায় তাহলে পরমাণুরই কোনো অস্তিত্ব থাকবে না। যেহেতু পরমাণুর অস্তিত্ব থাকবে না, তার মানে রাদারফোর্ডের এই পরমাণুর মডেলের ব্যাখ্যাটি যুক্তিযুক্ত হয়নি। যেহেতু যুক্তিযুক্ত হয়নি, যার কারণে পরবর্তীতে এটির সীমাবদ্ধতা এসেছে। তো এরকম করে সীমাবদ্ধতা আমাদের রয়েছে, আমরা একটু কষ্ট করে পড়লেই বুঝতে পারবো, এবং ধারাবাহিকভাবে নীতিটা একটু কষ্ট করে মনে রাখবো, যেটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হবে। তো একটু মনোযোগ দিয়ে পড়লেই আমরা ইনশাল্লাহ পারবো। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। যদি যখন এগুলো আমরা পড়বো তখন পড়ার সময় যদি কোনো অসুবিধা হয়ে থাকে তখন আমরা কমেন্ট বক্সে সেটা লিখবো, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সময় দিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।